বন্ধুরা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্বের পর আমি এসেছি পঞ্চম পর্ব নিয়ে। তা হলো কার্ভ হ্যাচিং। তোমরা দেখে নাও আমি কী ধরনের ড্রয়িংগুলো করছি। এর গুরুত্ব আর টেকনিক সম্বন্ধেও তোমাদের জানা উচিত। মেনলি এর কার্ভ হ্যাচিংয়ের চিত্রাঙ্কনে আকৃতি, গভীরতা, আলো ছায়ার প্রভাব দেখানোর জন্য ব্যবহার করা হয়। আকৃতি বলতে তাহলে কি বোঝাচ্ছে? আকৃতি বলতে কোনো অবজেক্টিভ যখন ঘুরে থাকে, যেমন ধরো কোনো মানুষের মুখ, শরীর, ফল মানে বুঝতে পারছো, যেগুলো গোলাকৃতি হয়। তারপর ধরো ফুলদানি, ধরো এই ধরনের ছবি যখন তোমরা আঁকছো, তখন এই কার্ভ হ্যাচিংই ছবিগুলোকে জীবন্ত করে তোলে। তারপরে কি? তারপরে জানা যায় দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিক কী করে ফুটিয়ে তোলা হবে ছবিতে। এইটি আঁকার ফলে আমরা উঁচু নিচু, বাঁকা, গোলাকার এই জাতীয় জিনিসগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি। আবার ধরো কোথাও হয়তো অন্ধকার, সেখানে অল্প হ্যাচিং। আবার কোনো ধরো জায়গায় ডার্ক অর্থাৎ ছায়া পড়েছে, সেখানে ডিপ করে কার্ভ হ্যাচিংয়ের মাধ্যমে নাটকীয়তা আনা যায়, অর্থাৎ ড্রয়িংটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। নরম আর মসৃণ স্ট্রাকচার তৈরির ক্ষেত্রেও এটা যথেষ্ট উপযোগী। তাহলে বন্ধুরা, আমরা এগুলো কোথায় কোথায় প্রয়োগ করব? আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কোনো গোলাকার বস্তু, কোনো চরিত্রকে জীবন্ত করার জন্য, ত্রিমাত্রিক এবং আবেগপূর্ণ দেখাতে আমরা এটি ইউজ করব। একটি বক্সে আমরা শিখব ফ্লোয়িং লাইন আর ড্রয়িংয়ের প্রয়োজনীয়তা। দেখো, আকারের ছন্দ প্রাণ প্রকাশ করার ক্ষেত্রে এবং শরীরের অবজেক্টিভের ভঙ্গি, চলাচল এবং প্রাণবন্ততা ফুটিয়ে তুলতে আমরা এই ফ্লোয়িং লাইনটি ইউজ করতে পারব। গেস্টার, নানা ভঙ্গির ড্রয়িং এবং দ্রুত ও সহজভাবে মূল গঠন বোঝানোর জন্য আমরা এটি ইউজ করতে পারব। তোমরা যদি প্রথম পর্ব থেকে এই পঞ্চম পর্ব পর্যন্ত যা আমি আউটলাইনিং তোমাদের শিখিয়েছি, তোমরা যদি সমস্তটাই প্র্যাকটিস করতে পারো বা যদি করো, তাহলে তোমাদের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল এবং হাতের লেখা প্রত্যেকটি জিনিসের উন্নতি হবে। তোমরা সহজেই করতে পারবে সেই ড্রয়িংগুলো। তাই বন্ধুরা, তোমরা এই ড্রয়িংগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, এই ফ্লোয়িং লাইন যদি তোমরা বেশি করে আঁকতে পারো, তাহলে তোমাদের কঠিন রেখার পরিবর্তে নরম রেখার সাহায্যে ড্রয়িংকে আরও জীবন্ত করে ফুটিয়ে তুলতে পারবে। এর সঙ্গে তোমরা যদি চুল, কাপড়, এইসব জাতীয় জল, বাতাস ছবিতে যদি এইসব ফুটিয়ে তোলার চেষ্টা করো, এই ফ্লোয়িং লাইন তোমাদের অনেক ড্রয়িংয়ে হেল্প করবে। বন্ধুরা, এই ড্রয়িং করার সময় তোমরা পেন্সিলকে কখনোই শক্ত করে ধরবে না। চেষ্টা করবে ঢিলে ঢালা করে ধরে, যাতে ড্রয়িং গতি এবং দিক নির্দেশ দেয়। এই সব রেখাগুলি যদি তোমরা আঁকা শেখো, তাহলে মানব দেহ অর্থাৎ মানুষের শরীর, তারপর গেস্টার ড্রয়িং, তারপর চুল, পোশাক, প্রকৃতি যেমন জল, পাতা, ধোঁয়া, এই জাতীয় ড্রয়িংগুলো করতে তোমাদের অনেক সুবিধা হবে। পরবর্তীতে বন্ধুরা আমরা শিখব স্টিপলিং। এই স্টিপলিং করলে হাতের নিয়ন্ত্রণ বাড়ে, কারণ প্রতিটি বিন্দু সঠিকভাবে বসাতে হয়। তারপর ছবিতে ছায়া ও টেক্সচার তৈরি করে। রঙের গাঢ়ত্ব, হালকা থেকে ডিপ, ডটের ঘনত্ব বাড়িয়ে অন্ধকার থেকে ছায়া, এইসব আঁকা যায়। স্টিপলিং ছবিকে আলাদা স্টাইলে ফুটিয়ে তোলে। এটি দেখতে ইউনিক এবং সুন্দর হয়। এটি ড্রয়িংয়ের ভিন্নতা আনে। এই জাতীয় ডট ড্রয়িংগুলি মানুষের মুখমণ্ডল অর্থাৎ পোর্ট্রেট, অবজেক্টিভের টেক্সচার এবং কোনো বস্তুকে দূরে দেখানোর জন্য বিন্দুগুলোর পরিমাণ ছবিতে কম ইউজ করতে হবে। আবার কোনো বস্তুকে কাছে দেখানোর জন্য বিন্দুর পরিমাণ বাড়িয়ে দিয়ে, বস্তুটির ঘনত্ব বাড়িয়ে বস্তুটির যে নিকটবর্তী আছে তার প্রকাশ ছবিতে ফুটে উঠবে। অনেক সময় শিশু শিক্ষার্থীরা অর্থাৎ বিগিনার্সরা গোল, ত্রিভুজ, চতুর্ভুজ, চৌতুকার, গোলক এইসব জাতীয় শেপ আঁকতে পারে না।
তাহলে তাদেরকে যদি এই ডট দিয়ে শেপগুলোকে বোঝানো যায় আর বলা হয় যে ডটগুলো তোমরা একটা একটা করে কমপ্লিট করো অর্থাৎ পূর্ণ করো, তাহলে তারা সহজেই ত্রিভুজ, চতুর্ভুজ, গোলক এই সমস্ত কিছু আকৃতি তারা সহজেই আঁকতে পারবে। বন্ধুরা, এই পঞ্চম পর্ব অবধি আমি বেসিক টাইপ অফ স্ট্রোক সম্বন্ধে যা যা তোমাদের বুঝিয়েছি, এইবার আমি পরপর ছবি এঁকে তোমাদের এর গুরুত্ব এবং ড্রয়িংয়ে এর প্রয়োজনীয়তা অবশ্যই বুঝিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমরা বেসিক টাইপ অফ স্ট্রোকের আজ শিখলাম কার্ভ হ্যাচিং, ফ্লোয়িং লাইন আর স্টেপলিং সম্বন্ধে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি ছবি এঁকে এই লাইনের প্রয়োজনীয়তাগুলি তোমাদের বোঝাবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।